নমস্কার, আমি মালা ভট্টাচার্য। আজ আমি গল্পমালা চ্যানেলে মুরারিমোহন বিটের লেখা পোড়ো মন্দিরের রহস্য গল্পটি পড়তে চলেছি। তাহলে সঙ্গে থাকুন। কলকাতা থেকে আমার কলেজের 3জন সহপাঠী বন্ধু এসেছিল আমাদের গায়ে বেড়াতে। তাদের নিয়েই আমি সেদিন বৈকালে গিয়েছিলাম গা ছাড়িয়ে মাইল দেড়েক দূরে ময়ূরাক্ষী নদীর তীরে। ওখানকার ময়ূরাক্ষীর দুই তীরের শোভা বড়ই নয়নমুগ্ধকর। ভেবেছিলাম সন্ধ্যার কোল অবধি নদীর ধারে বসে গল্পগুজব করে তারপর বাড়ি ফিরব। অন্ধকারে মাঠের মধ্যে দিয়ে আসতে পথ সাপখোপের সম্মুখীন হতে পারি পথে, এই ভয়ে বাবার 5 সেলের টর্চটা সঙ্গে এনেছিলাম। গরমকাল, 6:30তেই তখন অনেক বেলা, প্রায় 6:30 হবে তখন। আমরা 4 জনে কবিগুরুর একটা গান নিয়ে আলোচনা করছি। আলোচনায় আমরা এতই মশগুল ছিলাম যে পশ্চিম আকাশ কালো করে কখন যে প্রায় অর্ধেকটা আকাশ মেঘে ঢেকে ফেলেছে খেয়ালই করিনি। হঠাৎ ঝড় উঠতে খেয়াল হলো। আমরা ধর্মর করে উঠে পড়ে একরকম ছুটতে ছুটতেই বাড়ির পথে হাঁটা দিলাম। আমি জানি এই 1.5 মাইল পথের মধ্যে কোনো বাড়িঘর নেই, অর্থাৎ বৃষ্টির হাত থেকে শরীর বাঁচাবার মতো কোনো আশ্রয় নেই। বরাত মন্দ 5-7 মিনিটের মধ্যেই দৈত্যের মতন কালো মেঘটা সারা আকাশ ছেয়ে ফেললো এবং মুষলধারে বৃষ্টি নামলো। সেই সঙ্গে ঝড়ের সে কি বেগ! প্রাণপণে ছুটতে লাগলাম আমরা 4 জনে। ছুটতে ছুটতেই আমার খেয়াল হয়ে গেল যে আর একটু এগোলেই আমাদের ডান পাশে পড়বে একটা পোড়ো কালী মন্দির। সন্ধ্যার পর ওই মন্দিরের ধারে কাছে কেউ ঘেঁষে না। আমারও মন চাইছিল না ওদিকে যাবার। গায়ের অন্যান্য সকলের মতো ওই মন্দিরের প্রতি আমার মনেও ভয় আছে। ভয়ের কোনো কারণ যদিও আজ পর্যন্ত কিছু ঘটেনি কারো ক্ষেত্রে, ভয়টা কেবল সংস্কার বশেই। তবু আমি যদি একা থাকতাম তাহলেও অবশ্য ভয় পাবার একটা কারণ থাকতো। কিন্তু আমরা রয়েছি 4 জন, সঙ্গে রয়েছে 5 সেলের টর্চ। অযথা ভয় পাবার কোনো কথাই নয়। তাই মনে সাহস পেয়ে আমি বন্ধুদের নিয়ে আধভেজা হয়ে ওই পোড়ো মন্দিরটার চাতালে গিয়ে উঠলাম। বেশ বড়সড় মন্দির। মন্দিরের 2 পাশে ও পিছনে আরও 4 ঘর আছে। এই মন্দির ছিল নাকি একজন তান্ত্রিকের। ঘরগুলির মধ্যে একটাতে নাকি মায়ের ভোগ রান্না হতো, অন্য ঘরগুলিতে চেলা চামুণ্ডাদের নিয়ে তান্ত্রিক বাস করত। মন্দির ও ঘরগুলির কিছু কিছু অংশ এখন ভেঙে পড়েছে। দেওয়ালে ছাদে গাছপালা গজিয়েছে। মন্দির প্রাঙ্গণ লতাগুল্মের ঝোপঝাড়ে আবৃত। এমন মুষলধারে বৃষ্টি না নামলে আমি কখনোই এই পোড়ো মন্দিরে আশ্রয় নিতাম না। এখন মাত্র সন্ধ্যা রাত, কিন্তু জায়গাটার পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন এখন মাঝরাত। বন্ধু শ্যামল বলল, আচ্ছা জায়গায় আমাদের নিয়ে এলি বটে, সাপখোপে কামড়াবে না তো? আমি টর্চটা জেলে চারদিক দেখে নিয়ে বললাম, দেখে তো সেই রকমই মনে হচ্ছে। কি করব ভাই, যা বৃষ্টি নামলো। বাড়ি যে এখনও অনেক দূর। এই বৃষ্টিতে এতখানি রাস্তা ভিজলে সবাইকেই জ্বরে পড়তে হতো। আরেক বন্ধু রতন বলল, সে কথা সত্যি। কি মন্দির ছিল রে এটা! দেখে তো মনে হচ্ছে এককালে খুব জাঁকজমকের সঙ্গে পূজা আর্চা হতো এখানে। বললাম, হ্যাঁ, মারাত্মক রকমের জাঁকজমক সহকারেই এখানে কালী প্রতিমার পুজো হতো। সে জাঁকজমক এতই মারাত্মক ছিল যে কোনো লোক পুজো দেখা তো দূরের কথা, কোনোদিন প্রতিমা দেখতেও এখানে আসতো না। এ কথা শুনে শ্যামল, রতন ও অজয় সবিস্ময়ে জিজ্ঞাসু নেত্রে আমার দিকে তাকালো। আমি বললাম, শোন তবে এই মন্দিরের ইতিহাস যেটুকু আমি জানি। আমার ঠাকুরদার বয়স যখন ছিল 24-25, সেই সময় এই মন্দিরে কালী সাধনা করত একজন তান্ত্রিক কাপালিক। শুনেছি সেই কাপালিকের চেহারা এতই ভয়ঙ্কর ছিল যে কোনো সাধারণ মানুষ তার ধারে কাছে যেত না। 7-8 জন চেলা ছিল তাদের চেহারাও ছিল ভয়ঙ্কর। ওই যে বেদিটা দেখছিস, ওই বেদির উপর থাকতো কালী মূর্তি। তখন কেউই জানতো না যে ওই মূর্তিটা নকল। আসল মূর্তি, অর্থাৎ যে মূর্তির সামনে বসে তান্ত্রিক সাধনা করত, সে মূর্তিটা থাকতো মাটির নিচেকার গোপন কক্ষে। মন্দিরের পিছন দিকে একখানা ঘর আছে। সেই ঘরের মেঝের মধ্যে দিয়ে নিচেকার ঘরে যাবার সিঁড়ি আছে। এই ব্যাপারটা আকস্মিকভাবে টের পেয়ে যায় আমাদেরই গায়ের একদল ছেলে। দলে তারা 6 জন ছিল।
সেদিন তারা গিয়েছিল পাশের গায়ে এক বৌভাতের নিমন্ত্রণ খেতে। খেয়ে দিয়ে যখন তারা ফিরছিল তখন রাত 11টা। আমরা যে কারণে মন্দিরে এসে ঢুকলাম, সেদিন তারাও ঠিক একই কারণে এই মন্দিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। আজকের মতো সেদিন রাতেও এমন মুষলধারে বৃষ্টি নেমেছিল। তারা এই মন্দির চাতালে উঠে দেখে প্রতিমার মন্দিরের দরজা বন্ধ, কোনো মানুষের সাড়া পাওয়া যাচ্ছে না। তারা ভাবলো কাপালিক ও তার চেলা চামুন্ডারা সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে। এমন সময় তাদের কানে পৌঁছায় পূজার ঘণ্টার ধ্বনি। কিন্তু সে ঘণ্টার যে আওয়াজ তাদের কানে আসছিল, সে আওয়াজটা ছিল খুব চাপা। প্রথমটা তাদের মনে হয়েছিল খানিকটা দূর থেকে বোধহয় আওয়াজটা আসছে, তাই এমন চাপা মনে হচ্ছে। তারপরেই তাদের খেয়াল হলো যে এই মন্দিরের চারপাশের প্রায় মাইলখানেক জায়গার মধ্যে কোনো বাড়িঘর লোক বসতি নেই। তবে ওই ঘণ্টার শব্দ আসছে কোত্থেকে? পূজার সময় পুরোহিত যে ঘণ্টা বাজায় সেই ঘণ্টার শব্দ। তাহলে নিশ্চয়ই এই মন্দিরের মধ্যেই অন্য কোনো বন্ধ ঘরে পূজা হচ্ছে। এই কথা মনে হতেই ওই 6 জন ছেলে উঠে দাঁড়ালো। ওদের মধ্যে 3 জনের কাছে টর্চ ছিল। একজন বলল, চল না ভিতরের দিকটা একবার চুপি চুপি ঘুরে দেখে আসি কোথায় কি পূজা হচ্ছে। যতগুলো ঘর ওই মন্দিরের ভেতর ছিল সব ঘরের দরজাই তারা বন্ধ দেখলো। ছেলেরা প্রত্যেকটি দরজার গায়ে কান দিয়ে বুঝলো, না, এসব ঘরের মধ্যে কোনো আওয়াজ নেই। তবে ঘণ্টার শব্দ আসছে কোত্থেকে? তারপর তারা মন্দিরের পিছন দিকে যেতেই তাদের মনে হলো যেন ঘণ্টার আওয়াজটা ওখানে স্পষ্ট। টর্চের আলোয় দেখলো সেখানে একটা ঘর রয়েছে এবং সেই ঘরের দরজাটাও আধখোলা অবস্থায় রয়েছে। ছেলেরা এবার আরও হুঁশিয়ার হলো। ঘরটার মধ্যে কোনো লোকজন থাকতে পারে বলে তাদের মনে সন্দেহ হয়। তারা অন্ধকারের মধ্যে গা মিশিয়ে নিশ্চুপে অনেকক্ষণ অপেক্ষা করলো, কিন্তু ওই ঘরটাও জনশূন্য রয়েছে। এই ব্যাপারে নিশ্চিন্ত হয়ে তারা সকলে ধীরে ধীরে ওই কক্ষে প্রবেশ করলো। ভেতরে কি আছে এটাই তারা দেখতে চায়। কিন্তু ঘরটার মধ্যে ঢুকতেই ঘণ্টার শব্দ আরও স্পষ্ট হয়ে উঠল। এবার তারা বুঝলো ওই ঘরের মধ্যেই ঘণ্টাধ্বনির রহস্য লুকিয়ে আছে। টর্চের আলোয় তারা ঘরের মেঝেতে একটা বিরাট চৌকো ভারী লোহার পাত দেখতে পেল। লোহার পাতটা দেখে তাদের মনে কেমন যেন সন্দেহ জাগলো। খুব সন্তর্পণে লোহার পাতটার দিকে এগিয়ে গিয়ে একজন সেটা টেনে সরাবার চেষ্টা করলো, কিন্তু সেটা এত ভারী যে একজনের পক্ষে সেটা টেনে সরানো সম্ভব নয়। তখন তারা করলো কি, 4 জনে ধরে সেটাকে এমন সাবধানে টানতে লাগলো যাতে কোনো রকম শব্দ না হয়। খানিকটা টানতেই একটা গর্তের মুখ তারা দেখতে পেল এবং সেই ঘণ্টার শব্দ একেবারে স্পষ্ট হয়ে উঠল। তারা বুঝলো এই ঘরের নিচেকার কোনো চোরা কুঠরিতে ঘণ্টা বাজছে এবং সেই ঘরে যাবার এটাই হলো গুপ্তদ্বার। ছেলেরা রহস্যের গন্ধ পেল। এমন গুপ্তকক্ষে পূজা অর্চনা করার কারণ কি? নিগূঢ় কারণ নিশ্চয়ই কিছু একটা আছে এবং সেই কারণ জানবার জন্য তাদের সকলকার ডান পিঠে মন আনচান করে উঠল। তারা সেই লোহার পাতটাকে আরও খানিকটা সরিয়ে গুপ্তদ্বার সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল। তারা দেখতে পেল কয়েক ধাপ সিঁড়ি সোজা নিচের দিকে নেমে গিয়ে ডান দিকে বেঁকে গেছে। গুপ্ত কক্ষে যে আলো জ্বলছে তারই আলোয় আলোকিত হয়ে আছে সিঁড়ির বাঁকের মুখটা, ফলে সমস্ত সিঁড়িটাই মোটামুটিভাবে দেখতে পাচ্ছে তারা। অতঃপর ছেলেরা মুহূর্তকালের জন্য একেবারে চুপি চুপি যুক্তি করে স্থির করে নিল যে তারা নিঃশব্দে সিঁড়ি বেয়ে খানিকটা নিচে নেমে দেখে আসবে কী ধরনের পুজো ওখানে হচ্ছে, যে পুজোর জন্য এত গোপনীয়তার প্রয়োজন। সিঁড়ির সেই বাঁক অবধি নেমে ছেলেরা সন্তর্পণে ডান দিকে দৃষ্টিপাত করে যা দেখতে পেল তাতে তারা ভয়ে বিস্ময়ে একেবারে হতভম্ব হয়ে গেল। তারা দেখল দরজা জানালাবিহীন মাঝারি আকারের একখানা ঘরখানার এক পাশে হাত 3 লম্বা এক কালী প্রতিমার সামনে একজন ভয়ঙ্কর দর্শন তান্ত্রিক কাপালিক পূজায় মগ্ন। তার আশেপাশে কয়েকজন চেলা দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে 2 জন একটি 10-12 বছরের বালককে ধরে আছে, আরেকজনের হাতে রয়েছে একটি তীক্ষ্ণধার খড়গ। এছাড়া ঘরখানার একটি কোণে জড়ো করা ছিল কয়েকটি সুতীক্ষ্ণ বর্ষা এবং আরও গোটা 4 খড়গ। ছেলেরা বুঝলো এই মন্দিরের আসল পূজা এখানেই হয় এবং নরবলি পর্যন্ত হয়ে থাকে। ইতিমধ্যে কাপালিক পূজা শেষ করে আসন ছেড়ে উঠে দাঁড়ালো এবং ঘাতকের দিকে চেয়ে ইশারায় বলির নির্দেশ দিল। ইশারা পেয়ে ঘাতক ঘাড়াটাকে শক্ত করে বাগিয়ে ধরল আর সেই
চেলা দুজন বালকটিকে নিয়ে এগিয়ে গেল প্রতিমার সামনে। এরপর অমানুষিক মর্মান্তিক দৃশ্যটি দেখবার জন্য গায়ের সেই ছেলেরা আর সেখানে অপেক্ষা করেনি। কোনো সুস্থ মানুষের পক্ষেই সে দৃশ্য দাঁড়িয়ে দেখা সম্ভব নয়। ওই অসহায় বালকটিকে বাঁচাবার জন্য সে সময় ছেলেগুলোর মনে প্রচণ্ড একটা উত্তেজনা জেগে উঠেছিল বটে, কিন্তু তারা বুঝেছিল যে বাধা দিতে গেলে ওই সশস্ত্র দুধর্ষ কাপালিকগণের হাতে তাদের মৃত্যুবরণ করতে হবে। তাই তারা আবার চুপি চুপি উপরে উঠে এসে লোহার পাত্রা আগেকার মতোই চাপা দিয়ে রেখে গায়ে ফিরে গিয়েছিল। কিন্তু ওই হিংস্র নরঘাতক কাপালিকদের কথা তারা ভুলতে পারল না। ওই কাপালিকরা ইতিপূর্বে কত যে শিশু হত্যা নরহত্যা করেছে তার হয়তো ইয়ত্তা নেই। তবে ওই সব বলি ওরা আমাদের আশেপাশের গা থেকে জোগাড় করতো না। তা যদি করতো তাহলে আমাদের গায়ের মধ্যে ভীষণ একটা হইচই পড়ে যেত, কিন্তু সেরকম কিছু শোনা যায়নি কোনো দিন। ওরা নিশ্চয়ই কোনো দূরদেশ থেকেই বলি জোগাড় করতো। যাই হোক, ভবিষ্যতে আর যাতে তারা কোনো মানুষ খুন করতে না পারে, ছেলেরা তার যথাযথ প্রতিকার করবার জন্য বদ্ধপরিকর হয়ে উঠল। নির্জনে অনেকক্ষণ ধরে যুক্তি করে তারা স্থির করল যে ওই কাপালিক ও তার চেলাদের সকলকে তারা হত্যা করবে, এবং কিভাবে হত্যা করবে তারও একটা সাংঘাতিক উপায় স্থির করে ফেলল। দিন 6-7 পরই একদিন রাত 10টা নাগাদ তারা আবার এই মন্দিরের নিকটে এসে পৌঁছালো। তাদের সঙ্গে ছিল বড় বড় টিনের 2 টিন পেট্রোল। এসব ব্যাপার তখনও পর্যন্ত তারা গায়ের কোনো লোককেই জানায়নি, জানিয়েছিল কাপালিকদের হত্যা করার পরে। মন্দিরের নিকটবর্তী বড় একটা ঝোপের আড়ালে লুকিয়ে অনেকক্ষণ পর্যন্ত তারা মন্দিরটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেও কোনো জনমনীষীর সারা শব্দ পেল না। তখন তারা নিঃশব্দে মন্দিরের চাতালে গিয়ে উঠল। তারপর পিছন দিকের ওই ঘরখানার দিকে যাবার পথেই আচম্বিতে তাদের কানে ঘণ্টার চাপা আওয়াজ ভেসে এলো। এতক্ষণে তারা নিশ্চিন্ত হতে পারলে, যাক, পূজা হচ্ছে এবং কাপালিকরা তাহলে সেই পূজার ঘরেই আছে। অতঃপর তারা এসে হাজির হলো সেই গুপ্তদ্বারের নিকট। তাদের এর পরের কার্যকলাপ অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে শেষ হলো। একজন একটু তফাতে সরে গিয়ে দিয়াশলাইয়ের কাঠি জেলে একটা কাগজ ধরালো, আর একদিকে অন্যান্যরা লোহার পাত্রা টেনে সরিয়ে ফেলেই সেই গুপ্ত গহ্বরের মধ্যে 2 টিন পেট্রোল সম্পূর্ণ ঢেলে দিল। তারপর সেই জ্বলন্ত কাগজের টুকরোটা ভেতরে ফেলে দিতেই দপ করে গহ্বরের মধ্যে করাল অগ্নি জ্বলে উঠল, এবং সঙ্গে সঙ্গে গুপ্তকক্ষের দরজাটা আবার বন্ধ করে দিল সেই লোহার পাত্রা দিয়ে। ততক্ষণে গুপ্তকক্ষের মধ্যে কাপালিকদের বীভৎস অন্তিম চিৎকার শুরু হয়ে গেছে, কিন্তু সে চিৎকার অতি অল্পক্ষণের মধ্যেই থেমে গেল। প্রচণ্ড নিস্তব্ধতা নেমে এলো। তারপর শত্রু ধ্বংস করে ছেলের দল বীর বিক্রমে গায়ে ফিরে গিয়ে এবার সকলের কাছে প্রকাশ করেছিল তাদের দুঃসাহসিক অভিযানের কথা। শুনে গায়ের লোক স্তম্ভিত হয়ে গিয়েছিল, কিন্তু এই মন্দিরের ধারে কাছে আগেও যেমন কেউ আসতো না, কাপালিকদের মৃত্যুর পরও কেউ কোনোদিন শখ করে এদিকে আসেনি। সেদিন সেই ছেলেরা যেমন এসেছিল, আমরা আজ যেমন এলাম, তেমনি নিতান্ত দায়ে পড়ে হয়তো কেউ কদাচিৎ এদিকে এসে থাকতে পারে। গল্প শেষ করে আইন চুপ করতেই অজয় বলল, এমন কাণ্ড! অপর 2 বন্ধু নীরব। হঠাৎ ভয়ে আমার সারা দেহ শিউরে উঠল, সর্বশরীর কুঁকড়ে গেল আমার। হ্যাঁ, বেশ স্পষ্টই শুনতে পাচ্ছি ঘণ্টার শব্দ, যদিও খুব চাপা, তথাপি সাংঘাতিক রকমের স্পষ্ট। সেই বহুকাল আগেও যেমন ছিল এখনও তেমনি। এই মন্দিরের চারিপাশে প্রায় মাইলখানেক জায়গার মধ্যে কোনো ঘরবাড়ি নেই। তবে কোত্থেকে আসছে ঘণ্টার শব্দ? সেই গোপন কক্ষে কি আবার কি কোনো নতুন কাপালিক আশ্রয় নিয়েছে? মন্দিরের যা পুরো অবস্থা তাতে নিঃসন্দেহে বলা যায় এখানে কোনো লোক বাস করে না। মন্দিরে সর্বত্র ধুলোবালি, শুকনো পাতা, কাঠিকুটিতে ভর্তি। দেওয়ালের ফাটলে ফাটলে গাছপালা জন্মেছে। লোকে বাস করলে মন্দির চাতালে এমন 1 ইঞ্চি পুরো ধুলোবালি জমে থাকতো না, শুকনো কাঠিকুটিও পড়ে থাকতো না। তবে এই ঘণ্টার আওয়াজ আসছে কোত্থেকে? এই মন্দিরের মধ্যে থেকেই আসছে, তাছাড়া আবার কোথা থেকে আসবে? শ্যামল, অজয় আর রতন, এদের কানেও পৌঁছেছে ঘণ্টার শব্দ। অজয় 2 ভ্রু কুঁচকে সন্দিগ্ধ কণ্ঠে বলল, ঘণ্টার আওয়াজ আসছে না? আমি বললাম, সেই অন্ধকারের মধ্যেও দেখতে পেলাম অপর 2 বন্ধু জলজলে চোখে আমার মুখের দিকে তাকিয়ে আছে। অজয় হচ্ছে 1 নম্বরের ডানপিটে ছেলে, অত্যন্ত সাহসী। সে আমাকে শুধালো, এই ঘণ্টার আওয়াজ
কোত্থেকে আসতে বলে মনে হয় তোর? আগে তো কাছাকাছি কোনো ঘরবাড়ি ছিল না শুনলাম, এখন? না, এখনও তেমনি আছে, মাইল খানেকের মধ্যে ঘরবাড়ি কিছু নেই বললাম। তাহলে? ক্ষণকাল ভাবল অজয়, তারপর পুনরায় বলল, তাহলে কি আবার কেউ বা কারা সেই ঘরে ঠাকুর প্রতিষ্ঠা করে পুজো করছে? অবশ্য দেখে শুনে তো মনে হচ্ছে না। 20 বছরের মধ্যেও এখানে কোনো লোক বাস করেছে। যাই হোক, ব্যাপারটা না দেখে ছাড়ছি না। আওয়াজ শুনে তো মনে হচ্ছে এই মন্দিরের মধ্যে থেকেই আওয়াজটা আসছে। চল তো সেই ঘরটার মধ্যে নিয়ে চ আমাকে, যে ঘরটায় বলেছিলি লোহার পাতে ঢাকা গুপ্ত পথ আছে। আমার সেদিকে যাবার মোটেই ইচ্ছা ছিল না, কিন্তু পাছে শহরের বন্ধুদের কাছে আমি ভীতু কাপুরুষ প্রতিপন্ন হই, সেই ভয়েতেই আমাকে ওদের নিয়ে যেতে হলো। মন্দিরের পিছন দিকে পৌঁছাতেই ঘণ্টার আওয়াজ খানিকটা স্পষ্ট হলো। ভয়ে থরথরিয়ে কেঁপে উঠলাম আমি। কম্পিত গলায় বললাম, হ্যাঁ, সেই ঘরেতেই ঘণ্টা বাজছে, কোনো ভুল নেই। আবার কারা এলো? আমি ভীত হয়ে পড়েছি। অজয় বোধহয় তার টের পেয়ে বলল, কী রে বিপিন, তুই কি ভয় পাচ্ছিস? না না, ভয় পাবো কেন? তবে তবে ভাবছি আবার কোনো নড়বলি টড়বলি হচ্ছে না তো? অজয় বলল, দেখা যাক না কি হচ্ছে। আমি বুঝতে পারলাম রতন বা শ্যামলেরও এসব ব্যাপারে উৎসাহের অভাব রয়েছে। ওরা দুজনও কেমন যেন মিইয়ে রয়েছে। আমার মতোই অবস্থা আর কি, ভীতু কাপুরুষ প্রতিপন্ন হতে চায় না বলেই নিরুত্তরে এগিয়ে চলেছে। অজয় আমার কাছ থেকে আগেই টর্চটা নিয়েছিল। টর্চের আলোয় দুই পাশ দেখতে দেখতে সে এগিয়ে চলছিল। যে কটা ঘর দেখলাম, কোনো ঘরেরই দরজা জানলা নেই, সব উইয়ে নষ্ট করেছে আর ভেঙে চুরে পড়েছে। সর্বত্র ধুলো, বালি, নোংরা ইত্যাদিতে ভরা। এখানে কোনো লোকের যাওয়া আসা থাকলে এই পুরো ধুলোর ওপর পায়ের দাগ নিশ্চয় থাকতো। কোনো পদচিহ্ন নেই, এমনকি কোনো জন্তু জানোয়ারেরও পর্যন্ত না। শুধু আমরাই কজন সুস্পষ্ট পদচিহ্ন ফেলে এগিয়ে চলেছি। অসম্ভব, এখানে কোনো মানুষ থাকতে পারে না, কথাটা আচমকা বলল অজয়। তবে? আমি আর শ্যামল দুজনে একই সঙ্গে প্রশ্ন করে বসলাম। অজয় বলল, তবেটা যে কি, সেটাই তো জানতে যাচ্ছি। আমরা সেই ঘরটার মধ্যে এসে হাজির হলাম। মুখে চোখে মাকড়সার জালে স্পর্শ পাওয়া গেল। এই ঘরের লোকের যাওয়া আসা থাকলে কি এমন মাকড়সার জাল ছড়িয়ে থাকতো? এবার উজ্জ্বল টর্চের আলোয় মেঝের দিকে তাকিয়ে দেখতে পেলাম একটা বিরাট মোর্চে ধরা লোহার পাত পড়ে রয়েছে। ঘরের মেঝে ও লোহার পাতটার ওপর 1/2 ইঞ্চি পুরু ধুলোর আস্তরণ জমে রয়েছে। এখানে ঘণ্টার শব্দ আরও স্পষ্ট, একটানা ঘণ্টা বেজে চলেছে। মনে হচ্ছে যেন আরতি হচ্ছে। আমরা প্রত্যেককেই উপলব্ধি করতে পারলাম যে এই ঘরের নিচে থেকেই ঘণ্টার আওয়াজ আসছে। যেখানে লোকজনের কোনো অস্তিত্ব নেই, সেখানে ঘণ্টা বাজে কী করে? এ কি অলৌকিক কাণ্ড! আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। ভীষণ একটা বিপদের ইঙ্গিত পাচ্ছি যেন। আশ্চর্য, অদ্ভুত। অজয় নির্নিমেষ দৃষ্টিতে লোহার পাত্রার দিকে তাকাতে তাকাতে কথাটা বলল। শ্যামল বলল, স্পষ্ট বোঝা যাচ্ছে যে বহুকাল এই ঘরে কোনো মানুষের পদার্পণ হয়নি, অথচ নিচেকার ঘরে ঘণ্টা বাজছে। ঘণ্টাটা আপনি বাজছে না, নিশ্চয় মানুষই বাজাচ্ছে তো। তবে কি সে মানুষ হাওয়ায় মিশে নিচেকার ঘরে গেছে, যার জন্য তার পায়ের ছাপ পড়েনি? অজয় বলল, সত্যিই ভাববার কথা, এই রহস্যের কারণ জানতেই হবে। এবার আমরা সকলে মিলে লোহাটা টেনে সরাতেই গুপ্তপথ নজরে পড়ল, আর সেই সঙ্গে ঘণ্টার আওয়াজটা একেবারে কানের কাছে এগিয়ে এলো। কিন্তু কি অন্ধকার গর্তটা! সিঁড়ির একটা ধাপও নজরে পড়ছে না। নিচেকার ঘরে নিশ্চয়ই কোনো আলো জ্বলছে না। ছোট্ট একটা প্রদীপ জ্বললেও তার আলোর রেখা নিশ্চয়ই আমাদের নজরে পড়ত, কিন্তু সিঁড়ির নিচেকার দিকটাও তো অন্তত আবছাভাবে আলোকিত হয়ে থাকতো। তবে কি পুরোহিত অন্ধকারে বসেই পূজা করছে? এ কি অস্বাভাবিক ঘটনা! অজয় চুপি চুপি বলল, আমার পিছু পিছু আয় তোরা, খুব সাবধানে নামবি, টর্চ জ্বালবো না, কোনো রকম শব্দ টব্দ হয় না যেন। দুপাশে দেওয়াল ধরে ধরে নিঃশব্দে সিঁড়ির বাঁক পর্যন্ত নেমে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে ঘণ্টার আওয়াজ থেমে গেল। চোখে কিছু দেখতে পাচ্ছি না আমরা। অস্বাভাবিক অন্ধকারে আমরা চারজনে যেন অন্ধ হয়ে দাঁড়িয়ে আছি। এত নিরেট অন্ধকার জীবনে কোনো দিন দেখিনি। আমরা সকলে গায়ে গা ঠেকিয়ে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকেও কোনো মানুষজনের তো দূরের কথা, একটা আরশোলার অস্তিত্ব পর্যন্ত টের পেলাম না। হঠাৎ অজয়ের হাতের পাশ সেলের টর্চটা জ্বলে উঠল। টর্চটায় ছিল নতুন ব্যাটারি। উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে উঠল চারদিক। দেখতে পেলাম সেই গুপ্ত কক্ষের মেঝের ওপর কতগুলো নরকঙ্কাল পড়ে রয়েছে। প্রতিমা যেখানে ছিল সেখানে পোড়া প্রতিমারও কিছু অংশ খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। ঘরের একটা কোণে সেই বর্ষা আর খাড়াগুলোও আছে, আর একটা খাড়া পড়ে রয়েছে প্রতিমার কাছাকাছি জায়গায়।
পূজার ঘণ্টা এবং কয়েকটা থালা, কোষাকুষি ইত্যাদি প্রতিমার সামনে পড়ে রয়েছে। এই সমস্ত জিনিস আগুনে পুড়ে এবং তার উপর ধুলোর আবরণ জমে এমন চেহারা হয়েছে যে বোঝবার উপায় নেই কোনটা লোহার তৈরি, কোনটা তামার, না কোনটা পিতলের। বেশ কিছুক্ষণ ঘরটা দেখে নিয়ে অজয় গলায় বেশ জোর দিয়ে বলে উঠল, অসম্ভব, এ ঘরে কখনোই ঘণ্টা বাজছিল না। ঘণ্টার শব্দ অন্য কোথা থেকে আসছিল। আমাদের সকলকারই শোনার ভুল হয়েছে। আর এখানে নয়, উপরে যাওয়া যাক। আমি বেশ স্পষ্টই বুঝতে পারলাম কথা বলার সময় অজয়ের গলা কাঁপছিল, আর আমার নিজের অবস্থা অত্যন্ত শোচনীয়। কি যেন এক নিদারুণ ভয়ে আমি ঘেমে নিয়ে উঠলাম। যাই হোক, আমরা উপরে উঠতে শুরু করলাম। সবার আগে আছি আমি, আর সবার নিচে টর্চ হাতে অজয়। অকস্মাৎ অজয়ের আর্তচিৎকারে আমরা ভীষণভাবে চমকে উঠলাম। আ করে চিৎকার করতে করতে অজয় বসে পড়ল সিঁড়ির উপর। তার হাত থেকে টর্চটা খসে পড়েই নিভে গেল। তারপর তার চিৎকার শুনলাম, বাঁচাও বাঁচাও বাঁচাও। তারপরই চুপ। আমরা হুড়মুড় করে নেমে গেলাম অজয়ের কাছে। টর্চটা কোথায় পড়েছে যে কে জানে। আমরা তো সেই অন্ধকারের মধ্যেই অজয়কে ধরাধরি করে কোনো রকমে নিয়ে এলাম উপরে। বুঝলাম অজয়ের জ্ঞান নেই। তারপর কিভাবে কত কষ্ট করে যে অচৈতন্য অজয়কে নিয়ে সে রাতে বাড়ি পৌঁছেছিলাম সে কথা এখানে না বললেও চলবে। ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল। তিনি দেখে শুনে ওষুধ দিয়ে বলেছিলেন, মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা দেখে ভয়ে জ্ঞান হারিয়েছি। ডাক্তারের কথা সত্য প্রমাণিত হলো অজয়ের জ্ঞান ফেরার পর তার মুখ থেকে সব কথা শুনে। জ্ঞান অবশ্য ঘণ্টা দুয়েকের মধ্যেই ফিরেছিল, কিন্তু সে মোহাচ্ছন্নের মতন ছিল পরদিন বেলা প্রায় 8টা অবধি। বেলা 10টা নাগাদ তাকে বেশ খানিকটা সুস্থ মনে হতে আমরা গতরাত্রে ঘটনার কথা তার কাছে জানতে চেয়েছিলাম। উত্তরে সে বলেছিল যে তার মনে হয়েছিল একজন ভীষণ দর্শন কাপালিক এক হাতে তাকে চেপে ধরে অন্য হাতে ধারালো খাড়া তুলে তার গলায় একটা কোপ বসিয়ে দিয়েছিল। তাই এমনভাবে সে চিৎকার করে উঠেছিল। তার মুখে এই কথা শুনে তখনই গায়ের প্রায় 20-25 জন যুবক সেই পোড়া মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ল। শ্যামল, রতন আর আমি আগে আগে চললাম। সকলের মনেই সেই ঘরটা দেখার তীব্র আগ্রহ। দিনের বেলা বেশ ভালোভাবেই দেখাশোনা যাবে, এতকাল কারো মনে কোনো আগ্রহ জাগেনি। আজ এত বছর পর এমন একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যাওয়ায় গায়ের আজকালকার তরুণ যুবকরা কৌতূহল দমন করতে পারল না। দিনের বেলা হলেও সেই পাতাল কক্ষ অন্ধকারাচ্ছন্ন থাকবে অনুমান করে নিয়ে আমি গোটা 4-5 টর্চ নিয়ে যাবার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল প্রায় জনা 10 টর্চ নিয়ে এসেছি। গুপ্তদ্বারের সামনে এসে দেখা গেল সত্যই ভেতরটা বেশ অন্ধকার। যাই হোক, আমরা টর্চগুলো জ্বেলে একে একে নামতে লাগলাম নিচে। সিঁড়ির শেষ প্রান্তে নেমে আবার টর্চটা পেয়ে গেলাম, কিন্তু এ কি, এখানে একটা নরকঙ্কাল এলো কী করে? দেখেই শিউরে উঠলাম। বেশ মনে আছে, এখানে সিঁড়ির গোড়ায় তো কোনো নরকঙ্কাল ছিল না। কঙ্কালগুলো তো সবই দেখেছিলাম ঘরের মেঝের ওপর এদিক ওদিক পড়েছিল। আরে, পায়ের কাছে বিরাট একখানা খাড়া উপরে রয়েছে দেখছি। কঙ্কাল খাড়া না, কক্ষনো না, এসব মোটেই এখানে ছিল না। ঘরের মেঝের দিকে তাকিয়ে দেখি প্রতিমার কাছে যে খাড়াটা পড়েছিল সেটা তো সেখানে নেই। সবগুলো টর্চের আলোয় ঘরখানা প্রায় সাদা হয়ে গেছে। অন্যান্য সকলে অবাক চোখে ঘরের মধ্যে যা যা রয়েছে সেই সব লক্ষ্য করছে, কিন্তু আমার নজরে যা পড়ছে তা আশ্চর্য, অতি আশ্চর্য, একেবারে অলৌকিক ব্যাপার। প্রতিমার কাছে যে খাড়াটা পড়েছিল সেখানে খাড়াটা নেই বটে, কিন্তু সেই জায়গায় খাড়ার ছাপটা জ্বলজ্বল করে যেন জ্বলছে। বহুকাল ধরে ঘরের মেঝে ও জিনিসপত্রের উপর বেশ পুরো একটা ধুলোর আস্তরণ জমেছিল। কাজেই সেখান থেকে খাড়াটা উঠে আসার জন্যই অমন সুস্পষ্ট ছাপটা দেখা যাচ্ছে। আর ওখানকার ওই খাড়াটাই যে এখানে এসে পড়েছে এ বিষয়ে আমার মনে কোনো রকম সন্দেহ রইল না। খাড়াটাই নয়, ওই একই রহস্যজনক উপায়ে কঙ্কালটাও যে ঘরের মেঝে থেকে উঠে এসেছে এখানে, সে বিষয়েও আমার মনে স্থির বিশ্বাস জন্মালো। কিন্তু এই অলৌকিক কাণ্ডকারখানার মূলে কোন অলৌকিক রহস্য যে অন্তর্নিহিত রয়েছে তার মীমাংসায় পৌঁছানোর মতন বুদ্ধিবৃত্তি আমার নেই। অত লোকজনের মধ্যে থেকেও কি যেন এক দারুণ ভয়ে আমার সারা দেহ শক্ত কাঠ হয়ে গেল। শেষ।